এরপরে দেখো, এরপরে আরেকটা টপিক যেখান থেকেও রিপিটেডলি কোশ্চেন আসছে, সেটা হচ্ছে জ্যায়ের সমদ্বিখণ্ডক। এইখানে জ্যায়ের সমদ্বিখণ্ডক বিন্দু অ্যাকচুয়ালি এইখানে কি করবে, একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, সমীকরণ দিয়ে দেওয়ার পর বলবে যে এর যেই জ্যাটার মধ্যবিন্দু এইটা, মধ্যবিন্দু এই পয়েন্টটা, ওই জ্যায়ের সমীকরণ বের করে দাও। বুঝছি? তাহলে এখানকার কেসে সিম্পলি কি কাজ করা যাবে দেখো, তাহলে এখানকার কেসে ভিজুয়ালি আগানো যাবে, ভিজুয়ালি পরে আগাচ্ছি। ডিরেক্ট সমীকরণ লেখা যাবে। প্রথমে আমরা ডিরেক্ট সমীকরণ লেখার ব্যাপারটা দেখি। এইখানে যদি কোনো একটা সার্টেন বৃত্ত দেওয়ার পরে বলে যে ওর এইখানে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই একটা সার্টেন বৃত্ত দিয়ে বললো এর x1, y1 এই পয়েন্টে, এই পয়েন্টটা হচ্ছে এর যে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু। বুঝছো? এই সমীকরণ দেওয়ার পরে বললো এই পয়েন্টটা হচ্ছে ওর যে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে আসলে আমরা কি করব, তাহলে আসলে ওই জ্যায়ের যদি সমীকরণ বলে তাহলে ডিরেক্ট যে কাজটা করা যাবে সেটাকে এই শেপ দিয়ে এক্সপ্রেস করে s1 ইজ ইকুয়াল টু t। s1 মানে কি? s1 মানে হচ্ছে এই যে বিন্দুটা দেওয়া আছে যেটাকে জ্যায়ের মধ্যবিন্দু বলতেছি, এইটা দিয়ে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে দিব। বুঝছি? স্যাটিসফাই করে দিব তার মানে সিদ্ধ করে দিব আর কি। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c আর ইকুয়াল টু টি। টি মানে কি? এইখানে এসটা মূলত স্যাটিসফাই করে দেওয়া ওই জন্য আসছে, আর টিটা আসছে ট্যানজেন্টের জন্য, অর্থাৎ স্পর্শকের শেপটার জন্য। তার মানে এর বাম পাশে, সমীকরণটার বাম পাশে থাকবে স্যাটিসফাই করে দেওয়া এই শেপটা, ডান পাশে থাকবে ট্যানজেন্টের ওই শেপটা। ট্যানজেন্টের কোন শেপটা? এই যে ট্যানজেন্টের শেপ পড়ে ফেলছি, এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়ান, ওইভাবে। তাহলে এখানে বসাই দিই, তাহলে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস কি ছিল, এক্স এর জায়গায় ছিল এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, তাহলে টু টু কেটে যাবে, জি এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস হচ্ছে সি। বুঝছি? তাহলে ডিরেক্ট যদি আমরা এই ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করি তাও চলবে। এইখানে কোন একটা বৃত্তের যদি প্রপার সমীকরণ দেওয়ার পরে ওর হচ্ছে জ্যায়ের সমদ্বিখণ্ডক বিন্দু অর্থাৎ জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে সেই কেস। এখন যদি এটা এইভাবে করে না করতে চাই, ভিজুয়ালিও করা যাবে। কিভাবে একটু বুঝি। এই জিনিসটা আমরা 9-10-এই দেখে আসছি, এই জিনিসটা বেসিকটা। এখানে খেয়াল করো, এই মনে করো একটা বৃত্ত, এখানে এটার প্রপার সমীকরণ দেওয়া আছে, ওর বৃত্তর সমীকরণ দেওয়া আছে মানে ওর কেন্দ্র জানি, ওর কেন্দ্র, আচ্ছা কেন্দ্র এখনই না লিখি, ওর কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। এখন কি বলছে, ওর কোন একটা জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। তো এইখানে আমরা আলটিমেটলি এইভাবে চিন্তা করতে পারি, আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এইটা হচ্ছে ওর জ্যাটা, এর মধ্যবিন্দু দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে ওর মধ্যবিন্দু ধরে নিলাম এইটা দেওয়া আছে x1, y1, x1, y1 এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারবো, ওর যেহেতু কেন্দ্র জানি, কেন্দ্র থেকে এই যে জ্যায়ের মধ্যবিন্দুর একদম ডিরেক্ট যে দূরত্বটা এটা পাবো, আবার ওর ব্যাসার্ধ তো জানি। তাহলে ওর ব্যাসার্ধ যদি জানি, আলটিমেটলি এইখান থেকে আমরা আসলে কি করতে পারি, এইখান থেকে ওর যদি জ্যায়ের দৈর্ঘ্য চায়, মাঝে মাঝে জ্যায়ের দৈর্ঘ্য যেতে পারে, দৈর্ঘ্য চাইলে এইখানে এই যে ব্যাসার্ধ জানি, এই দৈর্ঘ্য জানি, এখান থেকে এইটুকু পাবো। এইটা যদি পেয়ে যাই তাহলে এটাকে ডাবল করলে জ্যায়ের ওভারঅল দৈর্ঘ্য পাবো। দৈর্ঘ্যটা বলে দিলাম, দৈর্ঘ্যটা এখানে বলা হয়নি, সরি। এখানে জ্যায়ের দৈর্ঘ্য যদি চাই এভাবে বের করতে পারবা। আর জ্যায়ের দৈর্ঘ্য যদি না আছে, আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটাই যদি থাকি, যে এখানে ওই জ্যাটার সমীকরণ লাগবে, তাহলে খুব সহজে যেটা পাবো, তখন আর আমরা হচ্ছে গিয়ে ওই দূরত্ব জানার দরকার নেই। আমরা খুব সিম্পলি এইভাবে আগাতে পারি যে এইখানে বৃত্তের কেন্দ্র আছে আর এখানে জ্যায়ের মধ্যবিন্দু আছে। এখন আমরা একটা জিনিস জানি যে এইখানে জ্যায়ের মধ্যবিন্দুর সাথে কেন্দ্রের সংযোগ রেখাটা জ্যায়ের উপরে লম্ব হয়, তাই না? এই জিনিসটা তো অবশ্যই জানি আমরা। তাহলে আমরা কি করব, এইখানে এই বিন্দুও জানি, এই বিন্দুও জানি, ধরে নিলাম এটাকে লিখতেছি x2, y2, x2, y2 আর x1, y1, এই দুজনের ঢাল বের করব। এই দুজনের ঢাল বের করলে ওদের লম্ব রেখার ঢাল জানবো। এখন ঢাল জানি, ওর উপর একটা বিন্দু জানি, ম্যাথ শেষ। বুঝছি ব্যাপারটা? এদের দুইজনের x1, y1 আর x2, y2 দিয়ে এই রেখাটার আমরা যদি এটাকে ও বলি, এটাকে এ বলি, এটাকে এম বলি, এটাকে এন বলি, তাহলে আমরা বলতে পারবো ও এ ইজ পারপেন্ডিকুলার টু এম এন। তাহলে আমরা ও এর ঢাল জানবো, ও এর ঢাল এম অফ ও এ, এই জিনিসটা বের করে নিব। থাকলো, এই জিনিসটা বের করে নেওয়া মানেই হচ্ছে এম এন এর ঢাল জেনে যাওয়া। এম এন এর ঢাল জানি, এম এন এর উপরে একটা বিন্দু, এ বিন্দু, এর স্থানাঙ্ক জানি, শেষ। এর সমীকরণ পেয়ে যাব কেমনে?
y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। বুঝছি? এখানে তুমি ডিরেক্ট যে এইটা একদম ডিরেক্ট সমীকরণ এভাবেও করতে পারো, আবার তুমি চাইলে এইখান থেকে ভিজুয়ালিও আগাতে পারো, যেভাবেই করো না কেন করলেই চলবে। বুঝছি? বুঝা গেল? আগাই। এইখানে দেখো 18-19 সেশনে যে কোয়েশ্চেনটা আসছিল x² + y² = 64, এর যেই জায়গাটা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ সিম্পলি আমরা বের করতে পারবো ডিরেক্ট অ্যাপ্লাই করে দিয়ে, সমীকরণ অ্যাপ্লাই করে দিয়ে বা ভিজুয়ালি। আর এখানে এরপরে আরেকবার এখান থেকে কোয়েশ্চেন আসছে 23-24-এ, ইকুয়েশনটাও চেঞ্জ করেনি। ইকুয়েশনটা ছিল x² + y² = 64, এইবারও দেখো এখানে 23-24-এ x² + y² = 64ই রাখছে, এখানে জাস্ট বিন্দুটা চেঞ্জ করছে। গতবার 3,4 ছিল মেবি, এবার দিছে যেই জায়গাটা -3,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত তার সমীকরণ। একইভাবে কাজ করে আগানো যাবে। বুঝছি? যেভাবেই করো না কেন চলবে। তারপরে দেখো, তারপরে স্পর্শক রিলেটেড কোয়েশ্চেন। আচ্ছা, স্পর্শক রিলেটেড কোয়েশ্চেনে এখানে কি বলা আছে? এখানে বলছে যে আচ্ছা স্পর্শকের কেসে প্রথমে বেসিক বলার কিছু নেই, স্পর্শকের কেসে বেসিক বলে ফেলছি। ওই যে কোনটা বলো দেখি, এই যে এখানকার কেসে বেসিক বলে ফেলছি, এই যে এখানে যে কোনো একটা বৃত্তের সমীকরণ যদি এরকম হয় ওর এই বিন্দুতে স্পর্শক হবে এরকম। তাহলে এখানকার কেসে স্পর্শকের কেসে কোয়েশ্চেন কীরকম দিছে, এখানে বলছে x² + y² = 45, এই বৃত্তের 6, -3 এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। যদি এটা হয়ে থাকে তাহলে দেখাইতে হবে, দেখাও যে এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর লম্ব। একটু লেন্দি কোয়েশ্চেন, আমরা ধাপে ধাপে বুঝে বুঝে আগাই। তাহলে দেখো কি বলছে, এই একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে আমরা আগে একটু ওই জিনিসটা ডিকোড করার ট্রাই করি। তাহলে দেখো ঘটনাটা কীরকম ঘটছে, এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেসে এইখানকার উপরে একটা সার্টেন বিন্দু আছে, ধরে নিলাম এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমরা কি করছি স্পর্শক আঁকছি। তাহলে এই বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে কীরকম হবে জিনিসটা দেখতে, এই মনে করো এই বিন্দুতে স্পর্শক আঁকলাম। এখন এই বিন্দুতে স্পর্শক আঁকছি, এইটা কি করছে অন্য আরেকটা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করছে। তাহলে অন্য আরেকটা বৃত্ত নেই, অন্য আরেকটা বৃত্ত নিলাম, এই মনে করো অন্য আরেকটা বৃত্ত নেওয়া হলো, এইটাকে এ আর বি বিন্দুতে ছেদ করছে। বুঝছি? তাহলে এ আর বি বিন্দুতে ছেদ করছে, এটা এ বিন্দু এটা বি বিন্দু, এরকম সিনারিও বলছে। এরকম সিনারিও যদি বলে ফেলে তাহলে এ আর বি বিন্দুতে ছেদ করছে, তাহলে দেখাইতে হবে এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর লম্ব। তার মানে এই বৃত্তের এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে পারবো না? অফকোর্স পারবো। এই বৃত্তের বি বিন্দুতে একটা স্পর্শক আঁকতে পারবো না? অফকোর্স পারবো। এই যে এরা দুইজন পরস্পর লম্ব হবে, সেই জিনিসটা দেখাতে বলছে। ক্লিয়ার হয়েছে? সিনারিওটা বুঝছো? একটা বৃত্ত আছে, ওর উপরে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে স্পর্শক আঁকতে বলছে। ঠিক আছে, আঁকা যাবে। তারপরে কি হলো, এখন ওই যে স্পর্শকটা আঁকবো ওটা অন্য আরেকটা বৃত্তকে দুইটা পয়েন্টে ছেদ করলো। এখন ওই যে দুই পয়েন্টে ছেদ করছে, ওই দুই পয়েন্টে আমরা যদি আবার স্পর্শক আঁকি তাহলে এরা পরস্পর লম্ব হবে, একে অপরকে ছেদ করবে, এটা দেখাতে হবে। ফাইন, দেখি তাহলে আমরা কাজটা কিভাবে করা যায়। খেয়াল করো, তাহলে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এইখানে এই বৃত্তের টোটাল সমীকরণ আমরা জানি x² + y² = 45, এর 6, -3 অঙ্কিত স্পর্শক এইটা। তাহলে এর যদি আমরা ইকুয়েশন বের করতে যাই, এর ইকুয়েশন কেমনে বের করা যায়? সিম্পলি আমরা এখানে কি করতে পারি, এর ওই পয়েন্টে স্পর্শকের সমীকরণে যেতে পারি। স্পর্শকের সমীকরণের কেসে কি করতে হয়, x² এর জায়গায় x(x1), y² এর জায়গায় y(y1) = 45 থাকলো। এইবার এখন দেখো x1 মানে হচ্ছে 6 আর y1 মানে হচ্ছে -3, তাহলে হবে কত 6x - 3y = 45। এইটা হচ্ছে এই যে স্পর্শকটা, এটা পয়েন্ট যদি 6,3 হয়, এই স্পর্শকটার সমীকরণ থাকলো। এখন এইটা কি করবে, আরেকটা বৃত্ত, এই বৃত্তটাকে দুইটা পয়েন্টে কি করবে ছেদ করবে, দুইটা পয়েন্টে ছেদ করবে। তাহলে এখন আমরা কি করব, এই যে এই সমীকরণটাকে দিয়ে এই যে বৃত্তের যে সমীকরণটা এটাকে সিদ্ধ করব বলতে আলটিমেটলি সমাধান করব আর কি। তাহলে এই একটা সমীকরণ, এটা হচ্ছে এই রেখার সমীকরণ, আর এই বৃত্তের সমীকরণ দেওয়াই আছে যে x² + y² -4x + 2y -35 = 0। এই দুইটা সমীকরণ আমরা পরস্পর সমাধান করার ট্রাই করব। বুঝছি? তাহলে সমাধান করার কাছে কি করতে পারি, এইখান থেকে y এর মান এনে এখানে বসাতে পারি বা x এর মান এনে এখানে বসাতে পারি আর কি। এখন ওই জিনিসটা এনে বসানোর পরে সেখান থেকে সলভ করব। সলভ করে দুইটা বিন্দু পাবো, একটা বিন্দু হচ্ছে a আর একটা বিন্দু হচ্ছে b।
এরপরে এ আর বি বিন্দুতে ওই যে স্পর্শকগুলা এদের অঙ্কিত স্পর্শকের সমীকরণও বের করতে পারো, ঢালও বের করতে পারো। ঢাল বের করবো বা স্পর্শক বের করবো, তারপরে তাদের কেসে তারা পরস্পর লম্ব দেখাবো। যদি ঢাল বের করি, ঢাল দেওয়ার গুণফল -1 দেখাবো। আর যদি স্পর্শকের ডাইরেক্ট সমীকরণ বের করি, তাহলে সমীকরণ থেকে ঢাল বের করো বা সমীকরণের শেপ থেকেও ওরা পরস্পর লম্ব, এটা বলে দেওয়া যাবে। বুঝা গেছে? এইভাবে কাজটা করা যেতে পারে। বেশ লেন্দি লাগলো, রাইট? এইটাই সাধারণত তোমরা সবাই করো। এখন এটার কেসে আমি আসলে অপটিমাইজড ওয়েতে ওই যে সলভিং প্লেলিস্ট বলছি ওখানে করে দিছি। এখন ওখানকার কেসে কি করছি সেটাও একটু বলে দিই মুখে। হ্যাঁ, খেয়াল করো, এইখানে ঘটনা হচ্ছে আমরা এক কাজ করতে পারি না, আমরা দেখি তো কোন সেন্সে বা কখন সিনারিওতে আলটিমেটলি কি হবে। আলটিমেটলি এদের আসলে এই যে স্পর্শক দুইটা পরস্পর লম্ব হবে, এটা একটু বুঝার ট্রাই করি। খেয়াল করো, ওই সিনারিওতেই পরস্পর লম্ব হবে। আমরা দেখো তো এই জিনিসটা বলতে পারি না, যেইখানে আমরা এই বিন্দু আর এই বিন্দু যদি অ্যাড করে দিই, আসলে এরা মিলে এই যে দুইটা বিন্দুতে ওকে কি করলো, ছেদ করলো। এই দুইটা বিন্দু যে ছেদ করলো, এরা যদি ব্যাসার্ধের এই কেন্দ্রের সাথে কানেক্ট করে দিই, আর ওদের এই যে স্পর্শকগুলো যদি এইভাবে থাকে, এইটা যদি প্রপার একটা বর্গ হয়, এটা যদি একটা বর্গ হয়, তাহলে আসলে কি হবে? এটা যদি বর্গ হয় তখনই শুধুমাত্র কি হওয়া পসিবল হবে, তখনই তাদের মধ্যে সবগুলা কোণ 90 আসবে। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা যদি আয়ত হয়, আয়ত হলেও তো আসলে ওদের হচ্ছে সবগুলা কোণ 90 হওয়া পসিবল ছিল। এটা আসলে আয়ত হবে না, কারণ এই যে এরা দুইজন পরস্পর সমান হয়ে গেছে, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে, তো বোঝাই যাচ্ছে বর্গ হইতে হবে। এরা দুজন সমান কেন? কারণ দুইটাই ব্যাসার্ধ। এখন আমি হলে যে কাজটা করতাম সেটা হচ্ছে এরকম, এর এই পয়েন্টে, এই বৃত্তের এই পয়েন্টে আমরা কি করতে পারতেছি, এই পয়েন্টে আমরা স্পর্শকের সমীকরণ পাচ্ছি। গেল, স্পর্শকের সমীকরণ এখান থেকে পাইছি। এখন এই যে স্পর্শকের সমীকরণ পাইছি, এইবার এখন আমি এই বৃত্তটার যে টোটাল সমীকরণ দেওয়া আছে এর তো কেন্দ্র পাই দেবো, তাই না? এর কেন্দ্রটা তো জানি, এই যে এর টোটাল সমীকরণ দেওয়া আছে, এর কেন্দ্র কত? 2 - 1। এই বিন্দুটা হচ্ছে 2 - 1, ধরো 2 - 1, তাই না? এইখানে আমি এক কাজ করব, সেটা হলো এই কেন্দ্র থেকে এই যে স্পর্শকটা, এই স্পর্শকের লম্ব দূরত্ব নিব। সিম্পলি লম্ব দূরত্ব নিয়ে ফেলবো। লম্ব দূরত্ব নিলাম, তাহলে লম্ব দূরত্ব যদি নিয়ে ফেলি, এই লম্ব দূরত্ব নিলাম, তাহলে এখন আমি আসলে এই লম্ব দূরত্বটা পাইলাম। এখন লম্ব দূরত্বটা পাইলাম মনে করো ডি। এইবার তুমি খেয়াল করো তো, এই যে সেকেন্ড বৃত্ত, এর তো ব্যাসার্ধ অলরেডি আমি জানি, টোটাল সমীকরণ জানি মানে তো ব্যাসার্ধ জানি। তাহলে এই যে ব্যাসার্ধ জানি, লম্ব দূরত্ব জানি, তাহলে আসলে এই কোণগুলো জানবো। এই কোণগুলো যদি 45 হয় তাহলে টার্ন কাজ শেষ। এই কোণগুলো যদি 45 হয় তাহলে এই কোণটা 90, এই কোণটা 90 হলে এটা যেহেতু স্পর্শক, এটা অলরেডি 90, এটা 90, এটা 90 হইতে বাধ্য, হইতেই হবে। বুঝছি? আর এখানকার কেসে ওই যে বলছিলাম বর্গ, সেটাও ইউজ করতে পারো। তুমি এখান থেকে সিম্পলি যে কাজটা করবা সেটা হচ্ছে এইখানে ওই এ বি বিন্দু বের করার পরে এই এবির লেন্থটা যদি এই ব্যাসার্ধের, এই বৃত্তের ব্যাসার্ধের √2 গুণ হয়। কেন? কারণ হচ্ছে আলটিমেটলি এখানে তো বর্গ ফর্ম করতে হবে, বর্গ ফর্ম করলে এটা ওর কর্ণ হবে। কর্ণ যদি একটা বর্গ নেই আমরা, যদি একটা বর্গ নেই আমরা, তাহলে সেই বর্গের কেসে আমরা যদি কর্ণ বিবেচনা করি, বর্গের যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য কি হয়, এটা যদি আর হয় তাহলে এটা কি হবে, আর √2 হবে না? তো এখান থেকে যদি আমরা সেটাও দেখাইতে পারি তাও চলবে। বুঝছি? তাহলে এখানে এই স্পর্শকটা দিয়ে আমাদের যে এই যে ছেদবিন্দুটা, দুইটা ছেদবিন্দু, এদের যে ডিস্টেন্সটা, এই যে এটা যদি এ হয়, এটা বি হয়, এ বি ডিস্টেন্সটা, এ বির মানটা যদি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের √2 গুণ হয়, আর √2 হয়, তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে 90 ডিগ্রি কোণ হবে। এখানে 90 মানে ওখানে 90 হবে। বুঝছি? তাহলে এইভাবে করে আসলে এতগুলো স্টেপ করতে হয় না, বিন্দু বের করতে হয় না, ওই বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে হয় না, ঢালগুলো লম্ব দেখাতে হয়, এগুলো দেখানোর প্রয়োজন পড়ে না। বুঝছি? তুমি যেটাই করো। আমি হলে এই যে দূরত্বের যে ব্যাপারটা, লম্ব দূরত্বের ব্যাপারটা, কারণ এখানে খুব সিম্পলি আমি এক স্টেপে ওর স্পর্শকের সমীকরণ পাইছি। এখন দ্বিতীয় স্টেপে আমি কি করব, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব নিব। লম্ব দূরত্ব খুব কুইকলি পাইলাম, লম্ব দূরত্ব থেকে অ্যাঙ্গেল পাইলাম, ম্যাথ শেষ। বুঝা গেছে? আমার তো লম্ব দেখাইলেই হয়েছে। আমার কাজ দেখাও যে এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দিয়ে পরস্পর লম্ব, আমি যত সহজে পারা যায় দেখানোর ট্রাই করব। বুঝছি? দ্যাটস হোয়াট মাই জব ইজ। বুঝো নাই? তাহলে এইভাবে করে তুমি যেভাবেই করো না কেন আগাইলেই চলবে। সলভ করতে পারাটা হচ্ছে প্রথম আমাদের কনসার্ন। আর যখন সলভ করতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে এটা সলভিং অ্যাপ্রোচ বুঝছি, তারপরে আমাদের ডেভেলপমেন্টের জায়গা হচ্ছে
সলভটা আরও কীভাবে অপটিমাইজ করা যায়, তখন অপটিমাইজেশনের পয়েন্টগুলো আমি বললাম। আর এখানে তুমি যদি দেখতে চাও যে আচ্ছা ভাই আপনি একদম মান সহ বের করে দেখান, ওই প্লেলিস্টে যেতে হবে। আচ্ছা আগাই তাহলে। এরপরে দেখো, এরপরে হচ্ছে স্পর্শক আর ব্যাসের সমীকরণ, এই দুইটা মিক্স করে যদি দেয় কীরকম দিতে পারে। 97-98 কোয়েশ্চেন এখানে বলছে মূলবিন্দুগামী একটা বৃত্ত। এখন মূলবিন্দুগামী একটা বৃত্ত মূলবিন্দুগামী হওয়ার সাথে সাথেই তুমি কি বলতে পারবা, সি ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা বৃত্ত যদি মূলবিন্দুগামী হয়, সি এর মান এক্স্যাক্টলি আমি জানি 0। তাহলে আমি তো বলে দিছি একটা বৃত্তের সমীকরণের কেসে তিনটা জিনিস জানা লাগে, জি এফ সি। এখন সি এর মান অলরেডি আমি জানি, তাহলে এখন আমার দরকার হচ্ছে জি আর এফ। দুইটা অজানা, দুইটা তথ্য দেওয়া থাকবে, সিম্পল কথা, বুঝছি। তাহলে আমার প্রথম তথ্যের পরই একটা জিনিস জানা শেষ, তার মানে দুইটা অজানা থাকলো, এই দুইটার জন্য দুইটা তথ্য দেওয়া থাকবে। দেখো দুইটা তথ্য দেওয়া আছে কিনা, আগাই তাহলে ওই অনুযায়ী। বলেই দিছে যে এখানে স্পর্শক আর ব্যাসের সমীকরণের কেসে এইখানে আসলে এই বৃত্তটা মূলবিন্দুগামী, তার মানে সি ইজ ইকুয়াল টু 0, ডান। জি আর এফ লাগবে। জি আর এফ এর জন্য দুইটা তথ্য দিছে। প্রথম তথ্য কি, একটা স্পর্শকের সমীকরণ এত। এখন এই যে একটা স্পর্শকের সমীকরণ দেওয়া থাকলো, এই জিনিসটা রাখলাম আমি। এরপর আরেকটা কি বলছে, একটা ব্যাসের সমীকরণ এত। আচ্ছা এই যে ব্যাসটা, এইটা আসলে এই মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণে দিছে। একটা ব্যাসের সমীকরণ, এটা হচ্ছে কোন সমীকরণটা, মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণটাই দেওয়া ছিল, বুঝছি। থাকলো এইখানে মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ এখানে দেওয়া আছে, তারপরে বলছে বৃত্তের সমীকরণটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখি এখানকার কেসে কিভাবে অ্যাপ্রোচ করা যায়। প্রথম কথা, মূলবিন্দুগামী দেখার সাথে সাথেই C0 ডান। এখন আমাদের টার্গেট GRF কে বের করা। এখন GRF কে বের করার কেসে এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, আগাই একটু বুঝি। এখানে আমি একটু সিনারিওটা বিল্ড করি। হ্যাঁ, সিনারিওটা যদি আমি বিল্ড করি, ব্যাপারটা অনেকটা এরকম। এটা যদি y অক্ষ হয়ে থাকে আর এটা যদি x অক্ষ হয়ে থাকে, তাহলে এখানে মূলবিন্দুগামী বৃত্ত আমরা চিন্তা করার চেষ্টা করি। তাহলে মূলবিন্দুগামী বৃত্ত, আচ্ছা মূলবিন্দুগামী বৃত্ত প্রথমে চিন্তা না করে ওর মূলবিন্দুগামী ব্যাস, একটা মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ দেওয়া আছে। তাহলে মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ ধরে নিলাম এইটা, সমীকরণ দেওয়া আছে এইটা। এরপরে এখন তোমাকে কি দেওয়া আছে, এইখান থেকে বলে দিছে একটা স্পর্শকের সমীকরণ। তাহলে ধরে নিলাম একটা স্পর্শকের সমীকরণ হচ্ছে এইরকম, এটা স্পর্শকের সমীকরণ দেওয়া থাকলো। গেল। এখন আমাদের কেসে তাহলে বৃত্তটা কিরকম হতে পারে, তাহলে বৃত্তটা যেরকম হতে পারে সেটা হচ্ছে এমন যে এখানকার কেসে আমাকে বলে দিছিল একটা বৃত্ত আছে মূলবিন্দুগামী, এই যে মূলবিন্দুগামী একটা বৃত্ত হতে পারে। থাকলো একটা স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, এইখানে স্পর্শকটা কোন বিন্দুতে স্পর্শক বলেনি, ঠিক আছে, একটা স্পর্শকের সমীকরণ থাকলো। এরপরে বলছে একটা ব্যাসের সমীকরণ এত, একটা ব্যাসের সমীকরণ, এটা মূলবিন্দুগামী ব্যাসটার সমীকরণ আর কি, এই মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ দিয়ে দিচ্ছে। থাকলো। এখন এখান থেকে আমাদেরকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে আমরা কি কাজ করতে পারি, এই মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ যেহেতু, তাহলে আমরা এইখান থেকে এই ব্যাসের উপরেই তো আমাদের এই যে কেন্দ্রটা থাকবে, তাই না? তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, সেখান থেকে আমরা এই মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ, মনে করো যেহেতু এটা মূলবিন্দুগামী, তাহলে এর সমীকরণ y = mx শেপের কিছু একটা হবে। তাহলে এখন এখানে এইটার উপরেই আমাদের কেন্দ্র আছে, কেন্দ্র -g - f আছে। তাহলে এখান থেকে -g - f দিয়ে সিদ্ধ করে দিব। তাহলে কি বসাতে পারবো, -f = -g, এইখান থেকে m থাকলো। এইখান থেকে জি আর এফ এর একটা রিলেশন পাইলাম। আমি তো বলেই দিছি দুইটা চলক, দুইটা জিনিস জানতে হবে, তাহলে দুইটা রিলেশন লাগবে। একটা রিলেশন এখান থেকে পাইলাম, আরেকটা রিলেশন কোথা থেকে পাবো, আরেকটা রিলেশন খুব সিম্পলি এখান থেকে পাবো যে ওর তো কেন্দ্র এর উপরে আছে কোথাও, এই কেন্দ্র থেকে এই যে এটা যেহেতু স্পর্শক, তাহলে এটা লম্ব দূরত্ব কত হয়ে যাবে, লম্ব দূরত্ব হবে ওর ব্যাসার্ধের সমান, তাই না? তাহলে ওর লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান হবে। আর এইখানে তার মানে আমরা যদি ওইটা ইমপ্লিমেন্ট করি যে লম্ব দূরত্বটা d = √x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার mod অফ, এই আমরা -g - f দিয়ে সিদ্ধ করে দিব। এটা কার সমান হবে, ওর ব্যাসার্ধের সমান। এখন ওর ব্যাসার্ধ কত, মূলবিন্দুগামী কোন বৃত্তের ব্যাসার্ধ কত হয়, ব্যাসার্ধ হয় r = √g² + f²। -c নাই, কেন -c নাই, সাধারণ যে সূত্রটা সেখানে তো -c ছিল, c তো 0 হয়ে গেছে মূলবিন্দুগামী যেহেতু, তো c-টা লেখার প্রয়োজন নেই, r = √g² + f²। এইটাই এখানে থাকবে √g² + f²। এইখান থেকে আলটিমেটলি এইখানে হচ্ছে -g - f দিয়ে সিদ্ধ করা জিনিসপত্র এখানে থাকবে। এইখান থেকে আমরা যদি সলভ করে আগাই, মড চিহ্ন তুলে দিই, তখন এখান থেকে আমরা আসলে কি করতে পারবো, জি আর এফ এই রিলেটেড দুইটা জিনিস পাবো, এদেরকে সমাধান করে জি এর মান এফ এর মান পেয়ে যেতে পারবো। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, একটু ধীরে ধীরে বলি। ঘটনা হচ্ছে এখানে বলছিল স্পর্শকের সমীকরণ আর ব্যাসের সমীকরণ দেওয়া আছে, ফাইন। এইখানে মূলবিন্দুগামী বলে দিচ্ছে প্রথম লাইনে, তার মানে c = 0, জিএফ বের করতে হবে। জিএফ বের করার জন্য একটা স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, কোন বিন্দুতে স্পর্শক কিচ্ছু বলে নাই,
থাকলো এটা। এরপরে একটা ব্যাসের সমীকরণ বলে দিছে, একটা ব্যাসের সমীকরণ, এটা মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণটা বলে দিছিল। তাহলে মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ যেহেতু বলে দিছে, তাহলে আমাদের ফিগারটা অনেকটা এরকম যে আচ্ছা মূলবিন্দুগামী বৃত্ত, মূলবিন্দুগামী একটা ব্যাস দেওয়া আছে, এখন এর যে কোনো একটা পয়েন্টে একটা স্পর্শক আছে থাকলো। এরপরে এখন মূলবিন্দুগামী যেহেতু ব্যাসের সমীকরণ দেওয়া আছে, তাহলে এইখানে আমরা কি করতে পারবো, ওটা যেহেতু ব্যাসের সমীকরণ, তাহলে ওর কেন্দ্র তো হচ্ছে -g - f, gf ইনভলভড, তাহলে এইটা দিয়েও সিদ্ধ হবে, ওই সিদ্ধ করে দিছি, একটা রিলেশন পাইছি। আরেকটা রিলেশন লাগবে, ওটা কোত্থেকে আনবো, স্পর্শক থেকে। স্পর্শকের কেসে আমরা কি জানি, স্পর্শক মানেই হচ্ছে কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শকটার লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করছি, এই -g - f থেকে এই যে স্পর্শকটা যার সমীকরণ দেওয়া আছে ওর লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধটাকে আবার gf দিয়ে এক্সপ্রেস করে লিখছি। কেন? কারণ ব্যাসার্ধ মানেই √g² + f² - c, c এর মান 0, তার কারণে √g² + f²। এইখান থেকে আমরা যদি ঠিকঠাক সলভ করে আগাই, তখন আমরা g এর মান, f এর মান পেয়ে যাব, তার মানে বৃত্তের সমীকরণ পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? ওকে, তারপরে আগাই। এরপরে এখন দেখো, এখন স্পেশাল কিছু প্রবলেম পাবো। বইটা আসলে এই যে বৃত্ত চ্যাপ্টারটা থেকে যে কোয়েশ্চেন আছে, এইগুলো কোয়েশ্চেনের কেসে আসলে একটু মানে ভ্যারাইটির কোয়েশ্চেন, একটু মাল্টিডিমেনশনাল কোয়েশ্চেন পাওয়া যায়। এইখানে যেমন কি কি কোয়েশ্চেন পাবো আমরা, জিওমেট্রিক কনটেক্সটের কোয়েশ্চেন পাবো। এখনকার কোয়েশ্চেনগুলো সবগুলো স্পেশাল। জিওমেট্রিক কনটেক্সটের কোয়েশ্চেন কীরকম, যেখানে আসলে জ্যামিতিক একটা ফরমেশন বলে থাকবে যে আচ্ছা এইরকম এরকমভাবে জিনিসপত্র আছে, ওই জ্যামিতিক ফরমেশন থেকে কোনো একটা সার্টেন জিনিসের ভ্যালু তোমার লাগবে। তার মানে একটা জ্যামিতিক কনটেক্সট দেওয়া থাকবে, ওই জ্যামিতিক কনটেক্সটের উপর বেস করে ওখানে বৃত্ত রিলেটেডই দেওয়া থাকবে, বৃত্ত রিলেটেড একটা জ্যামিতিক কনটেক্সট দেওয়া থাকবে, সেখান থেকে সার্টেন একটা জিনিস বের করতে বলবে। এটা একটা পয়েন্ট। এইখানে এই যে এই জ্যামিতিক কনটেক্সটের উপর দুইটা কোশ্চেন আছে। আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, আমাদের বাস্তবিক জীবনে বৃত্ত রিলেটেড প্রয়োগ, এইরকম আরেকটা কোয়েশ্চেন থাকবে। তো আমরা তিনটাই একটু ঠিকঠাক বুঝে বুঝে আগাই। এইখানে দেখো জিওমেট্রিক কনটেক্সটের প্রথম কোয়েশ্চেন, এটা 15-16 সালে আসছিল। এখানে বলছে 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের কর্ণের দুই পাশে এমনভাবে দুইটা বৃত্ত রাখা হলো যেন তারা ত্রিভুজ দুটিতে পুরোপুরিভাবে এঁটে যায়। আচ্ছা, আমরা এই লাইনটাকে একটু একটা ফিগার দিয়ে বোঝা ট্রাই করি। হ্যাঁ, এখানে তাহলে কি বলছে, 12 একক এবং 5 একক প্রস্থ বিশিষ্ট, 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্র, তাহলে একটা আয়তক্ষেত্র আমরা নেওয়ার ট্রাই করি। হ্যাঁ, তাহলে এই মনে করো আমাদের আয়তক্ষেত্রটা, এইটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 একক, প্রস্থ হলো 5 একক থাকলো। এখন এইটার কেসে কি বলছে, এইটার যে একটা কর্ণ আছে, এইটার একটা কর্ণের, এটার একটা কর্ণের দুই পাশে, তাহলে একটা কর্ণ নেই, একটা কর্ণ নিলাম, এই একটা কর্ণ, এর দুই পাশে, তাহলে দুই পাশে মানে কি, এই পাশে আর এই পাশে, তাই না, এই পাশে আর এই পাশে, এই দুই পাশে এমনভাবে দুইটা বৃত্ত রাখা হলো। তাহলে এইখানে আর এখানে দুইটা বৃত্ত এমনভাবে রাখা হচ্ছে যেন কি হয়, যেন তারা ত্রিভুজ দুটিতে পুরোপুরিভাবে এঁটে যায়। তাহলে এখানে দেখো তো, এই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, আর এই পাশে তো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুইটা ত্রিভুজে পুরোপুরিভাবে এঁটে যাবে। এঁটে যাবে মানে কি, ফিট করবে, টোটালি ফিট করবে, দুইটা ত্রিভুজে দুইটা বৃত্ত একদম টোটালি ফিট করবে। এখন একটু চিন্তা করে আমাকে বলো তো, একটা ত্রিভুজে কোনো একটা বৃত্ত কখন টোটালি ফিট করে, একদম টোটালি ফিট ইন করতেছে, একদম টোটালি ফিট হচ্ছে, পুরোপুরিভাবে এঁটে যাচ্ছে, তিনটা বাহুকে টাচ করতেছে, তিনটা বাহুকে টাচ করে থাকতেছে, কখন এটা হবে, যখন আসলে আলটিমেটলি ওই বৃত্তটা ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত হবে, তাই না, অন্তর্বৃত্ত হলেই এই ঘটনাটা ঘটা পসিবল, এই পুরোপুরিভাবে এঁটে যাবে এই ঘটনাটা তখনই পসিবল যখন কি হবে, অন্তর্বৃত্ত হবে। এখন এই যে তার মানে কি বলা হয়েছে, এইখানে একটা আয়ত দেওয়া আছে, যেই আয়তের ডিমেনশনটা 12, 5 এটা বলে দেওয়া আছে, মাত্রাগুলো দৈর্ঘ্যপ্রস্থ। এরপরে ওর একটা কর্ণের দুই পাশে দুইটা বৃত্ত রাখতে বলছে, একটা বৃত্ত এই পাশের ফিগারের, এই পাশের ফিগারের কি হবে, এই পাশের ফিগারের অন্তর্বৃত্ত হবে, পুরোপুরিভাবে এঁটে যায় মানেই ওই পাশের ত্রিভুজটার অন্তর্বৃত্ত, এটা হইতেই হবে। ঠিক একইভাবে এই পাশে পুরোপুরিভাবে এঁটে যায় মানে এর অন্তর্বৃত্ত হইতে হবে। এরপরে কি বলছে, এরপরে বলা হয়েছে যে এখানে তাহলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আগে বৃত্ত দুটো আঁকি, তারপর তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়ার ট্রাই করব। শুরু করি তাহলে। এখন আমরা এটা আঁকার সুবিধার্থে এক কাজ করি, এইখানে আমরা এইখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দিয়ে আঁকি, খুব সহজ হবে আমাদের আঁকাটা। তাহলে সমকোণী ত্রিভুজ দিয়ে আঁকলে সহজ হবে আঁকাটা। এই তো আঁকলাম, এই পাশে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবো আমরা। এটাকেও কিভাবে নিব, এই একই ডিমেনশনে আমরা জিনিসগুলো নেওয়ার ট্রাই করব।
আচ্ছা এইখান থেকে ড্র করলে তো ঝামেলা হচ্ছে, এইখান থেকে ড্র করা শুরু করি। এই তো নিলাম, এই তো দেখো এবার বুঝছো কিনা, দেখো বুঝছো আলটিমেটলি কি হয়েছে বলো তো। এই যে আমরা যদি আগের ফিগারটা ইরেজ করে দিই, ফিগারটা এবার ঠিকঠাক হয়েছে, আগের ফিগারটা আমরা যদি টোটালি ইরেজ করে দিই এইখানে, এইবার বুঝো এখানকার কেসে ঘটনা হচ্ছে যে আমাদের এইটা যে একটা আয়তক্ষেত্র হয়েছে, এর কি হয়েছে, এই আয়তক্ষেত্রের এইটা 12, এই বরাবর লেন্থটা এটুকু 5 থাকলো, এরপরে এর একটা কর্ণ আছে, এই দুই পাশে দুইটা ত্রিভুজে দুইটা বৃত্ত এমনভাবে রাখা হয়েছে যেন তারা পুরোপুরিভাবে এঁটে গেছে। এখন তার মানে এদের এই দুই পাশের ত্রিভুজের আমরা যদি এটাকে নামকরণ করি এবিসিডি চতুর্ভুজের কেসে বিসিডি এর অন্তর্বৃত্ত এইটা, এবিডি এর অন্তর্বৃত্ত এইটা থাকলো। এখন এই অন্তর্বৃত্তগুলোর আচ্ছা সেন্টার জানা থাকলে সুবিধা হতো, তাই তো সেন্টার জানা থাকলে সুবিধা হতো। আচ্ছা সেন্টার কি জানার ওয়ে আছে? আচ্ছা ওয়ে নেই, সমস্যা নেই, আমরা সেন্টার একটু হাইপোথেটিক্যালি নেওয়ার ট্রাই করি। এইখানে এই সেন্টার দুইটার ডিস্টেন্স জানতে চাইছে। আচ্ছা সেন্টার দুইটার ডিস্টেন্স একটু নিচে দেখাই, তাহলে সেন্টার দুইটার ডিস্টেন্স আমি বুঝাতে পারবো। সেন্টার দুইটার ডিস্টেন্স জানতে চাইছে। আচ্ছা এইখানে এই সেন্টার দুইটার ডিস্টেন্স জানতে চাওয়া হয়েছিল এইভাবে করে। তাহলে এইবার এখন এইখানকার কেসে আমরা কি করতে পারি, আমরা তো অ্যাপ্রোচটা কেসে এইখানে যখন কনটেক্সটটা বিল্ড করছি তখনই একটা জিনিস বলেই ফেলছি। সেটা কি? সেটা হচ্ছে যে আচ্ছা এইখানকার কেসে আমাদের ঘটনা হচ্ছে যে এই ত্রিভুজের অন্তর্বৃত্ত এটা হইতে হবে, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত হইতে হবে। এই যে এই ক্লুটা দিয়ে খুব সহজেই কাজটা করে ফেলা যায়। দেখো কিভাবে, খেয়াল করো এইখানকার কেসে আমাদের এটা 12 এটা 5, তার মানে কর্ণটা কত, কর্ণটা 13 থাকলো। তার মানে আমাদের এবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ যার বাহুগুলো কত 5, 12, 13 থাকলো। এখন এইটার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমি পাবো না? অফকোর্স পাবো। অন্তর্বৃত্তের ব্যাসার্ধের কেসে আমরা ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে কি ফর্মুলা শিখছি, ওই চ্যাপ্টারের ফর্মুলা শিখছি ডেল ইজ ইকুয়াল টু আর এস। ডেল মানে হচ্ছে ওর এরিয়া, একটা ত্রিভুজের এরিয়া যত সেটা হবে কত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং ওর অর্ধ পরিসীমা এস, অর্ধ পরিসীমার গুণফলের সমান। তাহলে এখন এখান থেকে খুব সহজে এটা পেয়ে যাব। ডেল কত হবে, ডেল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 5 ইন্টু 12, হাফ ইন্টু 5 ইন্টু 12 মানে 30 ইন্টু ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু এস। এস মানে কি, এস মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে টোটাল পরিসীমার অর্ধেক, তাহলে 5 প্লাস 12 প্লাস 13 অর্ধেক। তাহলে দেখো তো কত হয়, 5 12 17 13 30 2 15 15 আর এখান থেকে 30 2, তার মানে আর এর মান হচ্ছে 2। ঠিক আছে না? এখানে 30, ও আচ্ছা এখানেও তো কত, এখানে 15, ঠিকই আছে, এখানে 15 আর এখানে 30, তাহলে আলটিমেটলি আর এর মান আসতেছে 2। তাহলে এই বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2। ঠিক একইভাবে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, চলে গেল। এখন এখন দেখো এই যে এদের ব্যাসার্ধ পেয়ে গেছি 2, এইবার এদের মধ্যবর্তী দূরত্বটা খুব সহজে পেয়ে যাওয়া যাবে। কিভাবে? এদের মধ্যবর্তী দূরত্ব তার মানে এই লাইনটা লাগবে, এই লাইনটা, এই লাইনটার লেন্থ লাগবে, তাই তো? এখন আমি দেখো তো এখানে কি করছি, এই লাইনটার লেন্থ পাওয়ার জন্য আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ ড্র করছি। এখন এই সমকোণী ত্রিভুজটার কেসে এইখানে একটু আমরা মাত্রাগুলো ডিফাইন করি একটু ট্রিকি ওয়েতে, তাহলে কাজটা সহজ হবে। খেয়াল করো এইটুকু আমরা 2 জানি কারণ ব্যাসার্ধ, এখন এইটুকু জানি না, যদি এইটুকু জানতাম কাজটা আমার সহজ হয়ে যেত। ঠিক একইভাবে এই যে এইটা জানি না, এটা যদি জানতাম কাজটা সহজ হতো। এইটা আর এইটা, এই দুইটা জানলেই তো আসলে আমাদের এই যে অতিভুজটা পেয়ে যেত, তাই না? তাহলে এখন যেহেতু অতিভুজটা পেয়ে যেতাম এই দুইটা জানলে, এই দুইটা জানার ট্রাই করি। কেমনে জানা যায়? খেয়াল করো এটুকু 2, তার মানে এটুকুও 2, কারণ এইটা তো একটা আয়ত, বুঝলাম। ঠিক একইভাবে এইখানে আবার এইটা এই লেন্থটা ডিফাইন করতে হবে, এই লেন্থটা যদি ডিফাইন করতে হয় আমরা দেখতেছি এইটুকু হচ্ছে ওর ব্যাসার্ধ 2। ঠিক একইভাবে এইটুকু হচ্ছে ওর ব্যাসার্ধ 2, এটুকু 2 মানে এটুকুও 2, কারণ এইখানকার কেসে এটাও একটা আয়ত। তাহলে এখানে কি হয়ে গেল, তাহলে আমরা এইবার কিন্তু পুরাটা পেয়ে গেলাম। খেয়াল করো এই পুরা লেন্থটা 5, এই যে পুরা লেন্থটা 5, এই উপরে 2 নিচে 2, তার মানে এটা 1, ডান। ঠিক একইভাবে এই পুরা লেন্থটা 12, এটুকু 2 এটুকু 2, তার মানে মাঝখানটা কত 8, বুঝছি? 8 2 10 2 12, বুঝছি? তাহলে আলটিমেটলি এটুকু যদি 8 হয়, এটুকু যদি 1 হয়, তাহলে এইটা লেন্থটা, এইটাকে যদি x বলি, x কত, তাহলে x = √8² + x², তার মানে √65। বুঝা গেছে? তার মানে x এর ভ্যালু কত, √65। এইটাই হচ্ছে আমাদের আনসার। এই ধরনের কেসগুলোতে যখনই তোমাকে একটু জ্যামিতিক কনটেক্সটে, জিওমেট্রিক একটা কনটেক্সটে এই ধরনের জিনিসপত্র বের করতে বলবে, সবসময়
ট্রাই করবা। যদি তুমি জ্যামিতি দিয়ে করতে চাও, জ্যামিতি দিয়ে যদি করতে চাও, তাহলে আলটিমেটলি তুমি একটু জিনিসগুলো কানেক্ট করে ফিগার ড্র করা ট্রাই করবা, স্পেশালি ট্রায়াঙ্গেল ড্র করা ট্রাই করবা। বুঝছি? ট্রায়াঙ্গেল ড্র করা ট্রাই করে তারপরে ওদের মাত্রাগুলা, অর্থাৎ ওদের মেজারমেন্টগুলা কোন দিকে কত, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করা ট্রাই করবা। এইটা একটা উপায়, বোঝা গেছে? এটা একটা উপায় যেখানে তুমি জিওমেট্রিক কনটেক্সটের ম্যাথগুলো এইভাবে করে সলভ করতে পারবা। এখন এইগুলা আসলে আরেকটা ডিফারেন্ট উপায়ে সলভ করা যায়, সেটাকে ব্যাশিং বলে। সেই ব্যাশিং দিয়ে সলভ করাটা আমি পছন্দ করি, কারণ ওখানকার কেসে সলভিংয়ের অ্যাসিওরিটি থাকে যে হ্যাঁ ওটা সলভড হবেই, ওইটা সলভড হবেই। হ্যাঁ টাইম বেশি লাগতে পারে, আমার স্টেপ একটু বাড়তে পারে, কিন্তু সলভড হবে। তো ওইটা যদি দেখতে চাও কাইন্ডলি একটু ওই প্লেলিস্টটা, সলভিংয়ের প্লেলিস্টটা, সলভিং ম্যারাথনে গিয়ে একটু দেখে নিও। এটা 15-16 সালের কোয়েশ্চেনে গিয়ে এটার সলভিংটা আমি ব্যাশিং দিয়ে দেখাই দিব, ওখানে দেখে নিও। ফাইন, এটা চলে গেল। এরপরে আসো, এবারের কোয়েশ্চেনটা দেখো। এখানে বলছে 3টি বৃত্ত এমনভাবে অবস্থান করছে যেন প্রত্যেক বৃত্ত বহিস্থভাবে অন্য বৃত্তদ্বয়কে স্পর্শ করে। তার মানে 3টা বৃত্ত আছে, সবাই সবাইকে টাচ করে, অ্যান্ড এটা আউটারলি টাচ, বহিস্থভাবে টাচ করে। থাকলো। এরপরে বলা হয়েছে একটি সরলরেখা 3টি বৃত্তকে স্পর্শ করে। তার মানে এমন একটা স্ট্রেট লাইন এক্সিস্ট করে যেটা কি করে, 3টা বৃত্তকেই টাচ করে। তাহলে আমরা এই যে এই ব্যাপারটা, এই কনটেক্সটটা, এটাকে একটু ভিজুয়ালি দেখার ট্রাই করি। দেখো এইখানে এই মনে করো আমাদের প্রথম বৃত্ত, এটা থাকলো, একে আরেকটা বৃত্ত ওকে টাচ করে, এইখানে টাচ করলো। তারপরে এরপরে এখন থার্ড আরেকটা বৃত্ত আছে যেটা কি করে, একেও টাচ করে ওকেও টাচ করে। এই মনে করো থার্ড আরেকটা বৃত্ত এখানে নিলাম, যেটা একেও টাচ করে ওকেও টাচ করে, থাকলো। এরপরে কি হলো, এখন দেখো তো এই যে এই সিনারিওটাতে আমাদের কনটেক্সটের যে প্রথম লাইনটা, 3টা বৃত্ত এমনভাবে অবস্থান করে যেন প্রত্যেক বৃত্ত বহিস্থভাবে অন্য বৃত্তদ্বয়কে স্পর্শ করে, এই জিনিসটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। 3টাই সবাই সবাইকে টাচ করে বহিস্থভাবে। কিন্তু কথা হচ্ছে এইখানে আমাদের পরের লাইনটা, একটা সরলরেখা 3টা বৃত্তকেই টাচ করে, এই জিনিসটা কি এইখানে ইমপ্লিমেন্ট করা পসিবল? এইখানে কি এমন কোনো সরলরেখা আঁকা পসিবল যেটা 3টা বৃত্তকেই টাচ করবে? উত্তর হচ্ছে না, এইখানে কিন্তু সেই জিনিসটা আঁকা পসিবল না। তাহলে আমাদের কি করতে হবে, এই চিত্রটাকে এমন একটা সুইটেবল ফর্মে নিতে হবে যাতে করে এই জিনিসটা কি করা যায়, আঁকা যায়। অর্থাৎ আমাদের এখন যেটা আঁকছি, এখানে প্রথম লাইনটা বাস্তবায়ন করা গেছে, সেকেন্ড লাইনটা আর বাস্তবায়ন করা যাচ্ছে না, তাহলে এটা প্রপার চিত্র না। আমাদের চিত্রটাকে ঠিকঠাক মডিফাই করতে হবে। তাহলে ওই মডিফিকেশনের কাজটা একটু করি। হ্যাঁ, তাহলে এই যে এটাকে আমরা ভ্যানিশ করে দিলাম। আমরা এক কাজ করি, আমরা এই যে এই 2টা বৃত্ত, এদেরই আমরা সাধারণ স্পর্শক আগে আঁকি। কেন আঁকতেছি একটু পরে ক্লিয়ার হবে। এদেরই সাধারণ স্পর্শক আগে আমরা আঁকা ট্রাই করি। হ্যাঁ, তাহলে এদের সাধারণ স্পর্শক মনে করো এই যে আমরা এঁকে ফেললাম, এই লাইনটা হচ্ছে এদের সাধারণ স্পর্শক, থাকলো। এখন এই লাইনটা যে এদের সাধারণ স্পর্শক হইলো, এইবার দেখো তো আমাদের যে 3টা বৃত্তের কথা বলছে, ওই থার্ড বৃত্তটা জাস্ট এই জায়গাটায় ফিট ইন করতে হবে না? কেন ফিট ইন করতে হবে ভালো মতো বুঝো। এই জায়গাটায় ফিট ইন করতে হবে কারণ থার্ড বৃত্তটার কি শর্ত পূরণ করতে হবে, থার্ড বৃত্তটার শর্ত পূরণ করতে হবে যে সবাই সবাইকে টাচ করে। তার মানে থার্ড বৃত্তটা অবশ্যই ফার্স্টটাকেও টাচ করতে হবে, সেকেন্ডটাকেও টাচ করতে হবে। গেল। দ্বিতীয় কথা হচ্ছে এদের 3জনের একটা সাধারণ স্পর্শক থাকবে, তার মানে এই থার্ড বৃত্তটাকে এই লাইনটাকেও টাচ করতে হবে। তাহলে থার্ড বৃত্তটা কোথায় থাকা পসিবল? অবশ্যই থার্ড বৃত্তটা শুধুমাত্র এই যে এই জায়গাটায় ফিট ইন করা পসিবল, তাই না? আর যদি লাইনটা আমরা এই দিক থেকে আঁকতাম তাহলে এইখানে হতো, এই আর কি। তাহলে আমাদের থার্ড বৃত্তটাকে এইখানে ফিট ইন করতে হবে আমাদের যদি কনটেক্সটের কথাটা সত্যি হতে হয়। তার মানে থার্ড বৃত্তটা অনেকটা এইরকমভাবে থাকবে, একটু ব্যাসার্ধটার কমায় নিই, এইরকমভাবে অনেকটা মনে করো থাকলো, সবাই সবাইকে এবার টাচও করছে, আবার ওদের একটা কি আছে, ওদের একটা সাধারণ স্পর্শক আছে। তাহলে আমরা এই যে কনটেক্সটের ব্যাপারটা, সিচুয়েশনটা, সেটা বিল্ড করে ফেলছি, বোঝা গেছে? অ্যান্ড এইটা বিল্ড করার কেসে আমি কিন্তু বুঝায় আগাইছি যে কেন এভাবে বিল্ড করলাম, অন্য কিছু হলে কেন বিল্ড করা যাচ্ছিল না, এই ধরনের ব্যাপারগুলো চলে গেল। এইবার কনটেক্সটের সিচুয়েশনটা বিল্ড করলাম। এখন কথা হচ্ছে এটা আমাদের দেখতে যাতে সুবিধা হয়, এই জন্য এটাকে একটু রোটেট করে নিয়ে আমরা আনুভূমিক বানাই নিই লাইনটাকে, চলে গেল। এরপরে আমাদের কি লাগবে, আমাদেরকে বলে দিছে যে এখানে সবচেয়ে বড় বৃত্তের ব্যাসার্ধ 4 একক, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2 একক, তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ কত জানতে চাইছে। তাহলে সবচেয়ে বড় যেটা বৃত্ত তার আসলে ব্যাসার্ধ 4 একক আর মাঝারিটার 2 একক। তো এইখানে তো আসলে আমরা ওই মেজারমেন্টটা আঁকিনি, তাই না?
4 একক আর 2 একক ওরকম একটা আর একটা ডাবল ওই মেজারমেন্টটা আঁকা হয়নি। তাহলে এক কাজ করি, এটাকে আরেকটু মডিফাই করে একটু বড় বানাই, যাতে করে একটা 4 একক আর একটা 2 একক এইরকম জিনিসটা অনেকটা বোঝা যায়। এই মনে করো একটাকে এরকম রাখলাম, এটা সবচেয়ে বড় বৃত্ত, তারপরে এটা মাঝারি বৃত্ত, আর এটা সবচেয়ে ছোট বৃত্ত। সবচেয়ে ছোট বৃত্তের ব্যাসার্ধ একটু বাড়াতে হবে, যাতে করে সে এখানে কি করে, সে এই জায়গায় ফিট ইন করে। এই মনে করো এরকম রাখলাম, এই তো এরকম রাখা হইল। এইখানে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, তার মানে এই পুরোটুকুর মেজারমেন্ট 4, এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে 2, এটা 2 থাকলো, আর এইটুকুর ব্যাসার্ধ ধরে নিলাম x, এইটুকুর ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। তো এখন এই ধরনের ম্যাথগুলোর কেসে আমি কি বলছিলাম, এইখানে যদি আমরা জ্যামিতিক উপায়ে আগায় সলিউশন করতে চাই, তাহলে আমাদের আসলে কি করা উচিত, পয়েন্টগুলো কানেক্ট করা উচিত, বিভিন্ন শেপ আইডেন্টিফাই করা উচিত, শেপগুলোর বিভিন্ন মাত্রা মেজারমেন্ট, যে এটা এত হলে ওটা কত, এইরকমভাবে এইগুলো জিনিস আইডেন্টিফাই করা উচিত। প্লাস এইখানে আরেকটা ব্যাপার যেটা আমাদের এইখানে কাজে লাগেনি বা আমরা এখানে সেই জিনিসটা অ্যাপ্লাই করিনি, সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই এই যে যখন জ্যামিতিক কনটেক্সটের প্রবলেম দিবে, তখন কিন্তু অনুরূপকোণী ত্রিভুজ এই ব্যাপারটা খুবই ক্রুশাল অ্যান্ড খুবই হেল্পফুল হয়, বুঝছি? তো আমাদের অনুরূপ ত্রিভুজ পেলে তখন ওদের যে ধর্মটা, যে আমাদের রেশিও সেম হওয়ার যে ধর্মটা, সেই ব্যাপারটা মাঝে মধ্যেই আমাদের অনেক কাজ সহজ করে দেয়। তো আমাদের জ্যামিতিক কনটেক্সটের প্রবলেম থাকলে ওই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করার চিন্তায় বা টেন্ডেন্সিতে থাকতে হবে, যদি সেগুলো চোখে পড়ে, অনুরূপ কোণী ত্রিভুজ যদি চোখে পড়ে। এখন দেখো এখন এইটার কেসে কি করা যেতে পারে, আমরা পয়েন্টগুলো কানেক্ট করে দিই, এই মনে করো এইগুলো কানেক্ট করে দিলাম, আর কি কানেক্ট করা যায়, এটা কানেক্ট করা যায়, এটা কানেক্ট করা যায়, কানেক্ট করে দিলাম। হ্যাঁ, এরপরে এখন আমরা আর কি করতে পারি, এগুলোর দেখি তো এই যে যাদের কানেক্ট করলাম এদের কেসে এদের মেজারমেন্ট জানি কিনা। এটুকু 2, এটুকু 4, 4 2 6 এই পুরোটা। তারপরে আর কি, এটুকু 2, এটুকু x, তার মানে 2 + x, এটুকু x, এটুকু 4, 4 আর x 4 + x থাকলো। এরকমভাবে পেলাম। আর কি করা যায়, আর আমরা যে কাজ করতে পারি, এটা কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট করে দিলাম। খেয়াল করো, এটুকু x, তার মানে এটুকু x, তাহলে এই পুরোটা ছিল 4, এটুকু যদি x হয় তাহলে এটা 4 - x, এটুকু হচ্ছে 4 - x থাকলো। ঠিক একইভাবে এইটা যদি x হয়, তাহলে এই যে এটা টোটাল ছিল 2, এবার কত হবে, এটা 2 - x, এটাকে আমরা একটু ঠিকঠাক লিখি, এটা হবে কত, এটা হবে 2 - x, এইটুকু। এখন এইবার আমরা একটু দেখি তো এইখানে আর কোনো কিছু বানানো যায় কিনা। আরেকটা জিনিস বানানো যায়, সেটা কি, এই যে এটা এইখানে এইবার একটু আমরা খেয়াল করি যে আমরা যে ট্রায়াঙ্গেলগুলো বানালাম, বিভিন্ন শেপ বানালাম, এদের মাঝে আমরা কোনো কিছু জেনে গেছি কিনা, বা ওগুলোর কেসে একটার সাপেক্ষে আরেকটার মেজারমেন্টটা কি লিখতে পারি সেটা একটু দেখি, খেয়াল করি। এখানকার কেসে এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এইখানে এইটার কেসে আমরা লিখতে পারি এই মেজারমেন্টটা, এটা কত হবে বলো দেখি। এইখানে এই অতিভুজটা হচ্ছে 2 + x, আর এই বাহুটা হচ্ছে 2 - x, তাহলে এই বাহুটার কত লেখা যাবে, এই বাহুটা লেখা যাবে √2 + x এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 - x এর উপরে হোল স্কোয়ার। আবার ঠিক একইভাবে এই ট্রায়াঙ্গেলে আমরা যদি যাই, এখানে অতিভুজটা হচ্ছে 4 + x, তাই না? এই যে দেখো, এটা 4, এটা x, 4 + x অতিভুজ, আর এই বাহু হচ্ছে 4 - x, তার মানে এটা কত লেখা যাবে, এটা বাহু লেখা যাবে হচ্ছে 4 + x এর উপরে হোল স্কোয়ার মাইনাস 4 - x এর উপরে হোল স্কোয়ার, তাই না? ওই যে সমকোণী ত্রিভুজের কেসে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা লিখলাম। এইবার আর কি লেখা যায়, এখানে দেখো তো এই যে এই বাহুটা তার মানে কি, এই দুইজনের যোগফল না, এইটা প্লাস এইটা করলেই তো এই টোটাল বাহুটা, এইটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট চলে আসে। আবার এইটাই তো এর সমান, তাই না? এখন দেখো তো এই যে এর যে সমান এইটা, এর কি মেজারমেন্ট আমরা জানি, একটু খেয়াল করি তো, এর মেজারমেন্ট কিন্তু আমরা জানি। কেমনে, খেয়াল করো, এই যে এখানে অতিভুজ হচ্ছে 4 2 6 থাকলো, এবার এইটুকু হচ্ছে 2, কেমনে বলো তো, এই পুরোটা 4 আর এটুকু 2, তাহলে এখান থেকে যদি এটুকু মাইনাস করি তাহলে অবশ্যই এটুকু 2, দেখো বুঝছো কিনা, এটুকু 2, এটুকু 2, দেখো বুঝছো, এই পুরাটা 4 ছিল, এইটা তো 2, এটা 2 মানে তো এটাও 2, এটা 2 যদি হয়, পুরাটা যদি 4 হয়, উপরেরটা 2, বুঝছি? তাহলে এই উপরেরটা 2 আর এটা হচ্ছে 6, 6 2, অবশ্যই এই জিনিসটা আমরা পাবো। তাহলে এই লাইনটার লেন্থ কত দাঁড়াচ্ছে, এটুকুর লেন্থ দাঁড়াচ্ছে √6² মাইনাস হচ্ছে 2 স্কোয়ার। তাহলে কত আসে, 36 থেকে 4 বাদ 32, 16 32, তার মানে 4√2 থাকলো। তাহলে আমরা কি লিখতে পারবো, তার মানে আমরা লিখতে পারবো
এই যে এইটুকু মানেই তো এইটুকু, তাহলে এটা তো পেয়ে গেলাম হচ্ছে 4√2, তার মানে এটাও 4√2, আর এটা মানে কি এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা, এই তো তার মানে এখান থেকে এটা লেখা যাবে 4√2। এইখান থেকে খেয়াল করো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এক্স ছাড়া অন্য কোনো কিছু নাই এই যে এই পুরো ইকুয়েশনে, তাহলে আলটিমেটলি এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলা যাবে। আর এক্স এর মানটাই হবে কি, এক্স এর মানটাই হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, সেটা এখান থেকে বের করে আনা যাবে ক্যালকুলেশনে আগালে। বুঝছি। এখন কথা হলো এই যে এই ধরনের কেসে আমরা কি কাজে লাগালাম সেই জিনিসটা একটু দেখো। এইখানে এইটার কেসেও আমরা পয়েন্টগুলো কানেক্ট করছি, তারপরে সমকোণ ত্রিভুজ বানাইছি, তারপরে এই মেজারমেন্টগুলো একটা সাপেক্ষে আরেকটা লিখছি, লেখার পরে সমকোণ ত্রিভুজের যেই বাহুগুলো আননোন থেকে গেছে, যেগুলোকে আপাতত কোনো কিছু দিয়ে ডিফাইন করা হয়নি, সেগুলোর মেজারমেন্ট ডিফাইন করছি, তারপরে ডিফাইন করার পরে আলটিমেটলি আমরা দেখছি যে এইটা ওটার সমান, তখন ওই অনুযায়ী আগাইছি। এরপরে এখানে দেখো, এখানেও কিন্তু এই ধরনের কাজই করছিলাম, আমরা এই দুটোকে কানেক্ট করছি, তারপরে সমকোণ ত্রিভুজ বানাইছি, তারপরে মাত্রাগুলো বা যে দৈর্ঘ্যের মেজারমেন্টগুলো সেইগুলো জিনিস খেয়াল করছি, খেয়াল করে পুরোটা থেকে এর মেজারমেন্টগুলো পেয়ে গেছি, সেখান থেকে এক্স পেয়ে গেছি। তো আমাদের এই ধরনের কোয়েশ্চেন আসলে এই ধরনের টেন্ডেন্সি আমরা রাখবো, কানেক্ট করব সবগুলো পয়েন্ট, তারপর মেজারমেন্টগুলো খেয়াল করব যে আসলে এটা যদি এত হয় তাহলে এইটাকে কত লেখা যায়, অ্যান্ড বিভিন্ন শেপ স্পেশালি সমকোণ ত্রিভুজ তৈরি করব। অ্যান্ড সাথে আরেকটা বলছিলাম যেটা আমরা এই প্রবলেমগুলোতে ইউজ করিনি, অন্যগুলোতে বেশ ভালো রকম ক্রুশাল হেল্প দিতে পারে, বেনিফিট দিতে পারে। সেটা কি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পাশাপাশি অনুরূপকোণী ত্রিভুজ পয়েন্টটা বেশ ক্রুশাল। ওকে, এই তো এই জিনিস চলে গেল। এইবার সামনে আগে, এইবার একদম লাস্ট প্রবলেম আমাদের, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। এই টাইপের আন্ডারে মূলত এমন ধরনের প্রবলেম থাকে যেখানে আমরা যেই টপিকটা পড়তেছি, যেমন আজকের টপিক হচ্ছে বৃত্ত, এই বৃত্ত টপিকে যা যা শিখছি সেইগুলো আমরা একদম রিয়েল লাইফ একটা সিনারিওতে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, প্রয়োগ করতে পারতেছি কিনা, সেই জিনিসটা চেক করা হয়। তো আমরা দেখি এইটার কেসে, এটা আসছিল বুয়েট 22-23 সেশনে। এইখানে বলা হয়েছে 12 ফুট ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের ভেতর দিয়ে 2 লেনের একটি রাস্তা গিয়েছে, যার প্রতিটা 10 ফুট প্রশস্ত। রাস্তার কিনারায় সুড়ঙ্গের উচ্চতা কত? আচ্ছা, এইটা ভিজুয়ালি আমরা দেখব যে কি মিন করতেছে, কি বের করতে বলতেছে, কিভাবে বের করা যায়, এইসব কিছু দেখব। তার আগে এইটার একটা স্পেশালিটি বলে নেই। এই প্রশ্নটা, এটার স্পেশালিটি হচ্ছে এটা তো বুয়েট 22-23 সেশনের প্রশ্ন, 21-22 সেশনে একদম হুবহু এই টাইপেরই এই রকমই একটা প্রশ্ন ছিল, জাস্ট চেঞ্জটা ছিল কোথায়, ওখানে অর্ধবৃত্তাকার না বলে ওখানে বলা ছিল উপবৃত্তাকার। তাহলে ওখানে উপবৃত্তাকার দিয়ে একদম এই টাইপেরই একটা কোয়েশ্চেন ছিল, ঠিক তার পরের বছরে ওই টাইপেরই একদম হুবহু ওই রকমই একটা কোয়েশ্চেন দিছে, জাস্ট উপবৃত্তাকার থেকে অর্ধবৃত্তাকার করা হয়েছে। বুঝছি। তো এখন একটু আমরা এইটার কনটেক্সটটা বিল্ড করে দেখি। অর্ধবৃত্তাকার বলছে, তো আমরা একটা পূর্ণবৃত্ত আঁকার ট্রাই করি। আমরা একটা পূর্ণবৃত্ত আঁকলাম, এই পূর্ণবৃত্ত আঁকা থাকলো, এইটার ব্যাসার্ধ বলা হয়েছে 12 ফুট, তাহলে এই যে এতটুকু 12 থাকলো। এরপরে এখন এইটাকে আমরা একটু এটাকে এক্সপান্ড করে লাইনটাকে কমপ্লিট করা ট্রাই করি, এই করে দিলাম, হ্যাঁ থাকলো এভাবে। এখন কথা হচ্ছে এটাকে তো অর্ধবৃত্তাকার বানাতে হবে, তাহলে আমরা একটু অর্ধবৃত্তাকার বানানোর ট্রাই করি। অর্ধবৃত্তাকার বানানোর যদি আমরা ট্রাই করে থাকি তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, এই মনে করো এটাকে সরি এটা দিয়ে তো না, এই মনে করো এটাকে অর্ধবৃত্তাকার আমরা বানায় ফেলতেছি এখান থেকে, হ্যাঁ অর্ধবৃত্তাকার বানায় ফেললাম। এইবার এইটাকে আমরা একটা সুড়ঙ্গের মতো চিন্তা করব, এটাকে একটা সুড়ঙ্গের মতো আমরা চিন্তা করতেছি, থাকলো। এইবার এই সুড়ঙ্গের ভেতর দিয়ে রাস্তা হবে। এখন দেখো খেয়াল করো, এখানে আমাদেরকে কনটেক্সট অনুযায়ী আগাতে হবে। এই 12 ফুট ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের ভেতর দিয়ে 2 লেনের একটা রাস্তা গেছে। 2 লেনের রাস্তা, তার মানে আসলে একটা হচ্ছে যাওয়ার, একটা আসার, এই 2 লেনের রাস্তা গেছে, যার প্রতিটা 10 ফুট। তাহলে বুঝি একটু ব্যাপারটা, আমরা এই যে এইখানে ওর সেন্টার, তাই তো, তাহলে এই যে ওর ব্যাসার্ধ 12 ফুট, তাহলে এই পাশে 12 ফুট, এই পাশে 12 ফুট থাকলো। এখন এর মধ্য দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তাটার কেসে ঘটনা হচ্ছে, এই রাস্তাটার কেসে এই যে এই রাস্তাটার 2টা লেন আছে, তাহলে এই পাশে 1 লেন আর এই পাশে আরেক লেন গেল। এই যে এই লেনগুলোর প্রত্যেকটা 10 ফুট প্রশস্ত, তাহলে দেখো এই পুরোটা যদি 12 ফুট হয়, এইটা ধরে নিলাম মোটামুটি 10 ফুট, এটা 10 ফুট, তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটার এটা 1 লেন, এটা আরেক লেন থাকলো। এইবার এইখানকার মধ্যে বলছে যে যার প্রতিটা 10 ফুট প্রশস্ত, রাস্তার কিনারায় সুড়ঙ্গের উচ্চতা কত। তো রাস্তার কিনারা কোথায়, একদম এই যে এইটা একদম প্রান্ত, তাই না, এইখানে সুড়ঙ্গের হাইট কত, তাহলে এই বরাবর যদি আমি উঠি
তাহলে সুড়ঙ্গটা তো নিজে আসলে কি, সুড়ঙ্গটা তো নিজে অর্ধবৃত্তাকার, তাই না? তাহলে এর প্রতি পয়েন্টে তো আসলে আমাদের হাইটটা সেম না, তাই না? যেমন এই যে এখানে এই পয়েন্টে থেকে যদি চিন্তা করি, এই পয়েন্টে হাইট সর্বোচ্চ, তারপরে এই পাশে গেলেও হাইট কমবে, এই পাশে গেলেও হাইট কমবে। তো আমাকে জিজ্ঞেস করছে যে এই যে রাস্তাটা, এইটা এই বরাবর 10 ফুট, এই বরাবর 10 ফুট, তো রাস্তার কিনারা বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আসলে আমরা হাইট কত পাবো, এই জিনিসটা জানতে চাইছে, আর কিছু না। বুঝা গেছে পয়েন্টটা? ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা যদি একটা লাইন আঁকি, এখানে ঠিক এই যে এইরকম একটা লাইন আঁকলাম এখানকার কেসে, এই লাইনটা যে আঁকছি এই লাইনটার কেসে এই লাইনটা বরাবর আমরা উঠলে এই হাইটটা কত পাবো, এইটা। তার মানে রাস্তার কিনারা বরাবর সুড়ঙ্গের উচ্চতা কত, এইটুকু জানতে চাওয়া হয়েছে। তো এইটা আমাদের আসলে বৃত্তের যা যা জিনিসপত্র আমরা শিখছি এই চ্যাপ্টারে, যা যা কাজ করছি এগুলোর উপর বেস করে ওগুলো এখানে অ্যাপ্লাই করে সলভ করা যাবে। তাহলে আমরা দেখি একটু আগাই। খেয়াল করো আমাদের এখানে অর্ধবৃত্তাকার আছে, তাই তো? তো এখন আমরা দেখতেছি যে এইটার সেন্টার এখানে ছিল আর ওর ব্যাসার্ধ হচ্ছে 12 ফুট। তাহলে আমরা এইভাবে চিন্তা করি যে ওর সেন্টার হচ্ছে 0 0-তে, তুমি অন্য যে কোনো পয়েন্টে নিতে পারো একই জিনিস, আর ওর ব্যাসার্ধ হচ্ছে 12। তাহলে ওর আসলে সমীকরণটা কি হবে? ওর সমীকরণটা হবে কীরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 স্কোয়ার, তাই না? এইটা হচ্ছে এই যে অর্ধবৃত্তাকার সুড়ঙ্গে এটার সমীকরণ থাকলো। এখানে পূর্ণবৃত্তের সমীকরণ আমরা নিলাম, এখানে অর্ধবৃত্ত আছে, থাকলো, কোনো সমস্যা নেই। এরপরে কি বলা হয়েছে, এরপরে এইখানে যখন আমরা এই যে এই বরাবরে 10 একক আগাচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে 10,0, এই পয়েন্টে এক্স এর মান যখন 10 তখন আসলে ওর হাইট কত সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। তার মানে কি, তার মানে আসলে এক্স এর মান যদি 10 হয় তাহলে ওয়াই এর মান কত, কারণ ওয়াইটাই তো হাইট, তাই না? এখানে 10, ওয়াই চিন্তা করলাম, 10, এইচও চিন্তা করতে পারি আমরা, এই যে 10, এইচ, এই এইচ এর মানটা জানতে চাইছে। এন্ড এইচ এর কোন মান? অফকোর্স পজিটিভ মান। আলটিমেটলি আমাদের যেহেতু আমরা এক্স অক্ষের উপরে চিন্তা করতেছি, প্লাস এখানে একটা ফিজিক্যাল কেস দেওয়া হয়েছে, হাইট তো আর নেগেটিভ হবে না। তাহলে সেখানে আমরা যদি 10, এইচ পয়েন্টটা এর উপরে চিন্তা করি তাহলে অবশ্যই 10, এইচ দিয়ে আসলে কি হবে, এর সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে 10, এইচ এখানে বসাই দিই, এক্স এর জায়গায় 10, ওয়াই এর জায়গায় এইচ, এই তো 12 স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ স্কোয়ার কত চলে আসে, এইচ স্কোয়ার আসে 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা খুব সিম্পলি এইচ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে? এই তো এখান থেকে √44 হবে এইচ এর মানটা, সেটা আমরা এখান থেকে পেলাম। এখন এইটা এইভাবে করে করছি আমরা, এইটার একদম সমীকরণ ইউজ করে, এটা না করেও করা যেত, খুব সিম্পলি করা যেত। কিভাবে? সেখানকার কেসে আমরা বুঝতেইছি যে এইটুকু হচ্ছে ওর ব্যাসার্ধ, তাই না? অর্ধবৃত্তাকার যেহেতু, তাহলে এখন এইটুকু ওর ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধর কেসে এইটা তো 12 আর এইটুকু তো 10, তাহলে এইটা তো আরামসে বের করা যাবে, এই এইচটা তো খুব সিম্পলি পিথাগোরাস অ্যাপ্লাই করলেই বের হয়ে যাবে, তাহলে সেখান থেকেও করা যাবে। বুঝছি। এখন এইখানকার কেসে আমি এই সমীকরণটা দিয়ে কেন করালাম, এটার পেছনে কারণটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা যেহেতু অর্ধবৃত্তাকার জায়গায় উপবৃত্তাকার দিয়ে আসছিল, তখন তো তুমি আর স্পষ্ট বলতে পারবা না যে এটা আসলে কত। এটা কি তখন বলতে পারবা যে এটা একদম ব্যাসার্ধের মতো সব জায়গায় পয়েন্টটা, যেহেতু ব্যাসার্ধরা সব জায়গায় সেম থাকে, তো তখন আলটিমেটলি সব জায়গায় 12। উপবৃত্তের কেসে তো ওই জিনিসটা বলতে পারবা না, তখন কিন্তু তোমার এই যে ইকুয়েশন দিয়ে আগানোটা বেশি সুবিধাজনক, তাই না? তো এই কারণে দুইটাই এখানে দেখানো হলো। আই হোপ ক্লিয়ার হয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের অ্যানালাইসিস। আই গেস সব কিছু ঠিকঠাক একদম সুন্দরভাবে বুঝছো। এখন তোমাদের পালা এই রকম জিনিসপত্র আসলে সেইগুলো ঠিকঠাক সলভ করার। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।